আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা 47তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের টপিক হচ্ছে ত্রিভুজ পর্ব 1। আজকে রুটিন বাদেই ক্লাস নিলাম, একটা অতিরিক্ত ক্লাস নিয়ে নিলাম। আপনাদের অনেক ক্লাস গ্যাপ হয়েছিল, যেন ভাবলাম যে কিছু ক্লাস দ্রুত নিয়ে নেই। তো আমরা 1 মিনিট অপেক্ষা করি, সবাই যুক্ত হলে তারপর শুরু করব। যারা যুক্ত আছেন কথা লেখা ক্লিয়ার কিনা একটু জানাবেন। সব কিছু ক্লিয়ার কিনা একটু জানাবেন। ওকে, ক্লিয়ার আছে, আমি শুরু করে দিতে হবে। ত্রিভুজের মোট 2টি ক্লাস হবে। আজকে হচ্ছে পর্ব 1, আগামীকালকে হবে পর্ব 2। আগামীকাল 9:38 এই ক্লাস শুরু হবে। ওকে, প্রথমে আমরা ত্রিভুজের কিছু বিষয় জেনে নিব। প্রথমে আমরা জানব ত্রিভুজ আসলে কাকে বলে। ত্রি মানে দ্বারা বোঝায় 3, আর ভুজ দ্বারা বোঝায় বাহু। তার মানে 3টি বাহু দ্বারা আবদ্ধ যে কোনো চিত্র বা ক্ষেত্রকেই আমি ত্রিভুজ বলবো। মনে করেন আমি একটা বাহু নিলাম, এটা একটা বাহু, এটা 2 নাম্বার বাহু, এটা 3 নাম্বার বাহু। এই 3টি বাহু যখন আমি আবদ্ধ করে দিলাম, তখন এই যে চিত্রটা বা ক্ষেত্রটা কি হয়ে গেল, একটা ত্রিভুজ হয়ে গেল। আবার 1 নাম্বার বাহু নিলাম, এটা 1 নাম্বার, এটা মনে করেন 2 নাম্বার বাহু, এটা 3 নাম্বার বাহু, এটা একটা ত্রিভুজ হয়ে গেল। আর এরকম হতে পারে 1 নাম্বার বাহু, 2 নাম্বার বাহু, 3 নাম্বার বাহু। মানে 3টি বাহু দ্বারা আমি যে কোনো চিত্র আঁকলে সেটা কি হবে, ত্রিভুজ হবে। এখন আকার আকৃতির উপর ভিত্তি করে ত্রিভুজকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, আমরা পর্যায়ক্রমে সবই শিখব। আজকে মূলত আমরা ত্রিভুজের যে কিছু অনুসিদ্ধান্ত আছে গুরুত্বপূর্ণ, সেগুলো শিখব এবং পরবর্তী ক্লাসে ত্রিভুজের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। ওকে, এখন ত্রিভুজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে হবে। যেমন ভূমি, ত্রিভুজের ভূমি কোনটা? এই যে নিচের যে বাহুটা থাকে, এটা কি ভূমি। আমি যদি এবিসি দ্বারা ডিফাইন করি, তাহলে এখানে বিসি ভূমি, বিসিটা ভূমি। এরপর আমরা জানবো শীর্ষবিন্দু। ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা। যেমন আমি একটু চিত্র দিয়ে দেখাই। যেমন আমি যদি এরকম ত্রিভুজ আঁকি আর আমার পেজটা যদি এরকম থাকে, তাহলে এর শীর্ষবিন্দু হবে এইটা, মানে এর শীর্ষে যে বিন্দুটা আছে এটা হবে শীর্ষবিন্দু। আবার যখন আমি পেজটাকে এরকম করব, তখন এটা হবে শীর্ষবিন্দু। আবার যখন আমি পেজটাকে এরকম করব, তখন এটা হবে শীর্ষবিন্দু। মানে শীর্ষে যে বিন্দুটা থাকে, তাহলে এগুলো কি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। ওকে, যেমন এই চিত্রটার এ হচ্ছে শীর্ষবিন্দু। ওকে, এখন আমরা জানবো উচ্চতা। তো ফার্স্ট টাইম একটা ত্রিভুজ অঙ্কন করে নেই। উচ্চতার সংজ্ঞাটা হচ্ছে এমন যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব। এই ত্রিভুজটার শীর্ষবিন্দু কোনটা? এ বিসি এর মধ্যে এ হচ্ছে শীর্ষবিন্দু। এখন তাহলে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, এই লম্বটা কি? এই লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে উচ্চতা। তা আমি এই বিন্দুটাকে যদি ডি দ্বারা ডিফাইন করি, তাহলে এখন এডি উচ্চতা। আমি আবার সংজ্ঞাটা বলি, নোট করার সময় লিখতে পারেন চাইলে।
যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এ শীর্ষবিন্দু এখান থেকে ভূমি বিসির উপর একটা লম্ব আঁকছে এডি, এই লম্বের দৈর্ঘ্যটাই কি? উচ্চতা। এখন আমরা শিখবো মধ্যমা কাকে বলে। মধ্যমা এটা খুব গুরুত্বপূর্ণ। মধ্যমাটা হচ্ছে, আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দুর সংযোগ রেখা, এটা হলো ত্রিভুজের শীর্ষবিন্দু। আর এই যে ভূমির মধ্যবিন্দু কোনটা, মানে এর মাঝখানের বিন্দু এইটা সাপোজ, তাহলে এই দুইটা সংযোগ রেখাটা কি? এটা যদি আমি ডি দ্বারা ডিফাইন করি, তাহলে এডি হবে এখানে মধ্যমা। এখন এই মধ্যমা আর উচ্চতা কিন্তু একই রকম, সংজ্ঞাটা আমরা পড়ে আসলাম, পার্থক্য কোথায় সেটা একটু দেখি। ওকে, যেমন আমি সেম চিত্র আঁকি, এটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম সাপোজ। তো উচ্চতাটা হবে যে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর ডিরেক্ট টান দিয়ে লম্ব অঙ্কন করবো, এটা হবে উচ্চতা। কিন্তু আর মধ্যমাটা হবে যে শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দু সংযোগ রেখা, সাপোজ ভূমির মধ্যবিন্দুটা আছে এখানে, তখন এরকম হবে। মানে যেমন আপনার চিত্রটা যদি এরকম হয়, সাপোজ এটা একটা ত্রিভুজ, এর উচ্চতা কি হবে? এই যে এরকম। কিন্তু আমি এই ত্রিভুজের যদি মধ্যমা অঙ্কন করতে চাই, এই শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দু সংযোগ রেখা, ভূমির মধ্যবিন্দু সাপোজ এখানে এই, তাহলে এইটা হবে মধ্যমা আর এইটা হবে উচ্চতা। তার মানে উচ্চতা ডিরেক্ট চলে আসে, আর মধ্যমাটা হয় এই শীর্ষবিন্দু আর ভূমির মাঝখানে বিন্দু সংযোগ রেখা, সেটা যেখানে হইতে পারে। তাহলে এখন এখানে আমরা শিখলাম ত্রিভুজ কাকে বলে, ভূমি কোনটা, শীর্ষবিন্দু কোনটা, উচ্চতা কোনটা, মধ্যমা কোনটা। উচ্চতা হচ্ছে ভূমি থেকে, মানে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর ডিরেক্ট লম্ব, আর মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু আর ভূমির মাঝখানে বিন্দু সংযোগ রেখা। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে সামনে যাব। আর 9:30 পরীক্ষা দিবেন অবশ্যই। আমরা কোর্সের শেষের দিকে, সামনে যাব। প্রশ্ন আছে কারো কোনো? জ্যামিতি কিন্তু সোজা, একদম সোজা, জ্যামিতিতে ভুল করা যাবে না। কোনো বিষয় না বুঝলে বলবেন, প্রশ্ন করবেন, কিন্তু জ্যামিতি সোজা, বুঝলেই সহজ, চিত্র বুঝলে সহজ। আপনি একটা সংজ্ঞা বই থেকে পড়লেন, ওটা চিত্রের সাথে মিলাই মিলাই পড়বেন। যেমন আমি এই মধ্যমা সংজ্ঞাটা কি পড়ছিলাম, যে ত্রিভুজের শীর্ষবিন্দু, আমি শীর্ষবিন্দুতে হাত দিব, বলছে শীর্ষবিন্দু থেকে ভূমির মাঝখানের বিন্দু সংযোগ রেখা, তাহলে ভূমির মাঝখানের বিন্দুটা ফাইন করবো, তারপর সংযোগ করে দিব। আমাকে যেরকম বলবে বাংলায় আমি সেরকম চিত্র অঙ্কন করে ফেলবো, প্র্যাকটিস করলেই পারবেন। আচ্ছা, এখন আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় হচ্ছে ত্রিভুজের গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত, মানে ত্রিভুজ কি কি নিয়ম মেনে চলে। যেমন ত্রিভুজের কোণের ক্ষেত্রে কি নিয়ম আছে, ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে কি নিয়ম আছে, আমার কাছে কিরকম কিরকম বাহু থাকলে আমি ত্রিভুজ আঁকতে পারবো, ত্রিভুজের সাথে কোণের সম্পর্ক কি, এই যে বিভিন্ন অনুসিদ্ধান্ত আছে, 9টা অনুসিদ্ধান্ত আমরা ডিটেল জানবো। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে অনেক। একদম ত্রিভুজের বেসিক অনুসিদ্ধান্তটা হচ্ছে যে ত্রিভুজের যে 3টা কোণ, এই 3 কোণের সমষ্টি 180 বা 2 সমকোণ। আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, এটা আমি দিলাম এ, এটা বি, এটা সি বিন্দু। তাহলে ত্রিভুজের কোণ কোণ কয়টা? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই 3 কোণের সমষ্টি সবসময় হবে 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। কথা বোঝা গেছে? তার মানে ত্রিভুজের যে কোনো 3টা কোণের যোগফল 180 ডিগ্রি। প্রশ্ন একে বলছে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান আপনাকে দিয়ে দিয়েছে 45 ডিগ্রি, বি কোণ সমান দিয়েছে 30 ডিগ্রি, সি কোণের মান কত? আমি একটা ত্রিভুজ আগে অঙ্কন করি। হ্যাঁ, সাপোজ এটা এ, এটা আপনার সি, আর এটা বি। সাপোজ বলছে এ কোণটা 45 ডিগ্রি, তার মানে এটা আমি দিলাম 45 ডিগ্রি, আর বি কোণটা 30 ডিগ্রি, আপনাকে সি কোণটা বের করতে বলেছে। তো আমরা অনুসিদ্ধান্ত 1 থেকে জানি ত্রিভুজের 3টা কোণ যোগ করলে 180 হবে। তার মানে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, এই 3টা কোণ যোগ করলে 180 হবে, তাই তো? তাহলে এ কোণের মান দেওয়া আছে 45, বি কোণের মান দেওয়া আছে 30, আর সি কোণের মানটা আমি বের করবো। তাহলে সি কোণ সমান কত হবে? 180, আর এখানে হয় 75 ডিগ্রি, এই পাশে যোগ বিয়োগ হয়ে যাবে, তাহলে থাকবে 105 ডিগ্রি। এটাই আপনার অ্যান্সার। 3টা কোণের মধ্যে 2টা কোণ দেওয়া থাকবে,
আর একটা কোণ বের করতে বলল। ওকে, এবার মনে হয় ঠিক হচ্ছে। যারা এখন যুক্ত আছেন সবকিছু ঠিক আছে কিনা? এখন হঠাৎ করে যে কি হলো বুঝলাম না। ক্লিয়ার কিনা একটু জানান তো। আমি 2 নাম্বার প্রশ্নটা আবারও দেখাই, যেহেতু নেট সমস্যা ছিল বা অনেকে ছিলেন না। আচ্ছা, এখনও একটু গ্রুপে কেউ লিঙ্কটা দিয়ে দেন, এই লিঙ্কটা দিলে আবার হয়তো সবাই যুক্ত হলে ঠিক হয়ে যাবে। এখন ক্লিয়ার আছে? আমরা 2 নাম্বার প্রশ্নটা আবার দেখাই। হ্যাঁ, 2 নম্বরের সময় হয়তো নেট প্রবলেম ছিল। একটু কেউ কষ্ট করে লিঙ্কটা একটু আবার গ্রুপে দিয়ে দেন। প্রশ্ন 2-এ কি বলছে একটু খেয়াল করেন। একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3। ঠিক আছে? বলছে বৃহত্তম কোণটির মান কত, মানে 3টা কোণের মধ্যে বড় কোণের মান কত। তো আমি তো এক্স এর মানটা জানি না, আমার এক্স এর মানটা অজানা। ফার্স্টে আমি এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে এক্স এর মানটা বের করব। ঠিক আছে? তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তার মানে 3টা কোণ আপনি যোগ করেন। তিন কোণের সমষ্টি কত হবে? অবশ্যই 180। তাহলে ক্যালকুলেশন করে এক্স এর মানটা আমরা বের করে ফেলি। 3 লসাগু 4x, তাহলে কত হবে? 6x/3 2, যদিও বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে। x সমান কত হবে? 180/2, তার মানে 90 ডিগ্রি। আপনি কেবল এক্স এর মানটা বের করতে পারছেন। এখন আপনাকে দেখতে হবে যে 3টা কোণ যে আমার প্রশ্নে দেয়া ছিল মধ্যে বড় কে। আমি দেখছি 3টা কোণের মধ্যে বড় হচ্ছে 4x/3, কারণ এক্সকে 3টা ভাগ করা আর এক্সকে 4 গুণ করে 3টা ভাগ করার মধ্যে ডিফারেন্স আছে, তার মানে অবশ্যই এটা বড়। তাহলে যেখানে বড় সেখানে আপনি এক্স এর মানটা বসাই দেন। এক্স এর মানটা আপনি পেয়েছেন 90। 3 30 90, 4 30 120। অ্যান্সার শেষ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে এক্স এর মানটা বের করে জাস্ট এই বৃহত্তম কোণের জায়গায় বসাই দিব। আমি সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন। নেক্সটে যাব। ওকে, এরপর আমরা আসি অনুসিদ্ধান্ত 2। এখান থেকে প্রশ্ন আসে প্রাইমারিতে। অনুসিদ্ধান্ত 2 আপনাকে বলে দিছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে একটা ত্রিভুজ আগে অঙ্কন করি। এটা মনে করেন এ, এটা বি, এটা সি, একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম। তো বললাম এ বিবাহুটা সাপোজ 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার।
আপনি তখনই একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবেন যখন এই কন্ডিশনটা মানবে যে যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু থেকে সেই যোগফলটা বড় হইতে হবে। সাপোজ আপনি এই দুইটা বাহু যোগ করতে চান, যেমন 3 আর 4 যোগ করলে কত হয় 7। 7 অবশ্যই বাকি যার একটা বাহু আছে তার থেকে বড়, 5-এর থেকে বড়, তার মানে কন্ডিশন ঠিক আছে। আবার আপনি মনে করেন এই দুইটা বাহু যোগ করতে চান, 4 আর 5 যোগ করলে হয় 9। 9 অবশ্যই বাকি যার একটা বাহু আছে তার থেকে বড়। সাপোজ আপনি এই দুইটা বাহু যোগ করতে চান, তাহলে 3 আর 5 যোগ করলে কত হয় 8। 8 অবশ্যই এই বাকি যে একটা বাহু আছে তার থেকে বড়। তার মানে এই ত্রিভুজের যে 3টা বাহু, তার মধ্যে যে কোনো দুইটা বাহু যোগ করলে সেই যোগফলটা আরেকটা বাহু থেকে বড় হইতে হবে। কন্ডিশন আমার এইটাই, মানে আমি যখন একটা ত্রিভুজ অঙ্কন করতে যাব আমার বাহুগুলোর পরিমাপ এমন হইতে হবে যেন দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু থেকে সেই যোগফলটা বড় হয়। কথা কি বোঝা গেছে? এখন এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, যেমন প্রশ্ন 3-এ বলছে কোন 3টি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তার মানে যে 3টা বাহু এই শর্ত মানবে না তাদের দিয়ে ত্রিভুজ আঁকা যাবে না। লক্ষ্য করেন, আপনাকে ত্রিভুজ আঁকা যাবে না সেটা বের করতে বলছে। যেমন আমি ক নাম্বার অপশনটা নেই, সাপোজ এই দুইটা বাহু নিলাম, 2 আর 4 যোগ করলে কত হয় 7, সরি 6। 2 আর 4 যোগ করলে হয় 6। আপনি একটু খেয়াল করে দেখেন তো যে এই যোগফলটা তৃতীয় যার একটা বাহু ছিল তার থেকে বড় কিনা। না, বড় না, তার থেকে ছোট। তার মানে ছোট হইলে তো আমার শর্ত মানলো না, অর্থাৎ এই 3টি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে ক নাম্বার অপশনে আমার অ্যান্সার। আঁকা যাবে না, এগুলো দ্বারা যাবে। আমি আবারও বিষয়টা বুঝিয়ে বলি, আঁকা যাবে না বলছে, তার মানে যে শর্তটা মানবে না। আপনি যে কোনো দুইটা বাহু না, এখানে 3টা বাহুর মধ্যে আপনি এই দুইটা বাহু যোগ করেন, 4 আর 2 যোগ করলে হয় 6। 6 কিন্তু 7-এর থেকে বড় না, আমাকে বলছে বড় হইতে হবে, এটা দ্বারা আঁকা যাবে না। তাহলে আপনি ক নাম্বার অপশনটা টেস্ট করেন। যেমন এই দুইটা বাহু যোগ করলে 7, 5-এর থেকে বড়। 4 আর 5 যোগ করলে 9, 9-এর থেকে 3 বড়, মানে 3-এর থেকে 9 বড় আর কি। তারপর আপনি যে কোনো দুইটা বাহু নিয়ে যোগ করলে অপর একটা বাহু থেকে বড় হবে, কিন্তু এই ক নাম্বার অপশনে হবে না। তার মানে এইটা দ্বারা ত্রিভুজ আঁকা যাবে না। 4 নাম্বারে বলছে কোন 3টি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। তার মানে যে এই শর্তগুলো মানবে না তাদের দ্বারাই যাবে না। যেমন 4 আর 2 যোগ করলে হয় 6, 6 5-এর থেকে বড়। আবার 5 আর 4 যোগ করলে হয় 9, 9 2-এর থেকে বড়। তার মানে এখানে মানে 4 আর 5 9, 9 6-এর থেকে বড় মানে। আবার 6 5 11, 11 4-এর থেকে বড়, তার মানে এখানেও মানে। এই গ নাম্বার অপশন মানে না। যেমন 2 আর 4 যোগ করলে হয় 6, 6 কিন্তু 7-এর থেকে বড় না, 6 7-এর থেকে ছোট। ছোট হইলে হবে না, যোগফলটা বড় হইতে হবে, তার মানে এটা দ্বারা আঁকা যাবে না। সহজ কথা, মানে যে অপশনের যে কোনো দুইটা বাহু নিয়ে যোগ করলে যদি সেই আরেকটা বাহু থেকে বড় না হয় তার মানে সেখানেই ত্রিভুজ আঁকা যাবে না। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন, বা প্রশ্ন থাকলে করতে পারেন। সামনে যাব। একজন লিখছেন 3, আবার বলেন, কারণ 4 আর 7। ভাই 4 আর 7 যোগ করলে হয় 11, 2-এর থেকে বড়, ঠিক আছে, কিন্তু আপনার তো এই দুইটা বাহু নিলে হচ্ছে, কিন্তু এই দুইটা বাহু নিলে তো হবে না, মানে হচ্ছে না। তার মানে আপনাকে যে কোনো দুইটা বাহু নিয়ে হইতে হবে। 3 নাম্বার প্রশ্নে আপনি বলেছেন যে ভাই 4 আর 7 যোগ করলে হয় 11, 11 তো 2-এর থেকে বড়। হ্যাঁ, একবার মানতেছে, কিন্তু আমি তো যদি এই দুইটা বাহু নিতে চাই যে আমি এই দুইটা বাহু যোগ করব, তাহলে তো হচ্ছে না। আমার যে কোনো দুইটা বাহু যোগ করলে হইতে হবে, যে কোনো দুই বাহু নিয়ে যোগ করলে সেই যোগফলটা তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে। দ্বিতীয়বার মানলেও প্রথম দুইটা বাহুর ক্ষেত্রে মানতেছে না, তার মানে এটা দ্বারা হবে না। ঠিক আছে। এরপরে এই যে বিয়োগের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, আমরা তো যোগের ক্ষেত্রে একটা কন্ডিশন পড়ে আসলাম, এবার বিয়োগের ক্ষেত্রে একটা কন্ডিশন আমরা দেখে আসি। এটা সাপোজ 5 সেন্টিমিটার, এটা সাপোজ 3 সেন্টিমিটার, এটা সাপোজ 4 সেন্টিমিটার। হ্যাঁ, এখন বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর মানে বিয়োগফল তৃতীয় বাহু থেকে ছোট হইতে হবে।
যে কোনো দুইটা বাহু বিয়োগ করেন, সাপোজ আপনি এই দুইটা বাহু বিয়োগ করতে চান, এই বিয়োগফলটা অবশ্যই বাকি যে একটা বাহু আছে তার থেকে ছোট। আবার সাপোজ আপনি এই দুইটা বাহু নিতে চান, এর বিয়োগ করেন, এই বিয়োগফলটা অবশ্যই বাকি যে একটা বাহু আছে তার থেকে ছোট। আপনি এই দুইটা বাহু নিতে চান, 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2, 2 অবশ্যই এই যে একটা বাহু বাকি আছে তার থেকে ছোট। তার মানে যে কোনো দুইটা বাহু বিয়োগ করলে সেই বিয়োগফলটা অপর বাহু থেকে ছোট হবে, সোজা কথা। তাহলে এই 3 নাম্বার অনুসিদ্ধান্ত শেষ, না বুঝলে প্রশ্ন করবেন। 4 নাম্বার অনুসিদ্ধান্তে বলছে কোন ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ বড় হবে, আবার বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর হবে। আমি চিত্রের মাধ্যমে কথাগুলো বোঝাইতে চাই। সাপোজ এটা একটা ত্রিভুজ, এটা সাপোজ 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। আর একটা কথা মনে রাখবেন, এটা একটা সমকোণী ত্রিভুজ, এগুলো নিয়ে সামনে ডিসকাস আছে, মানে আলোচনা আছে। আপাতত এটা জেনে রাখেন, এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এইটা বড় বাহু হয়। আর আপনি পরিমাপ থেকেও বলতে পারতেছেন যে এটা 5 সেন্টিমিটার, তার মানে এই 3টা বাহুর মধ্যে এটা বড় বাহু। এখন আপনাকে বলে দিছে যে এই ত্রিভুজের মধ্যে যে বাহুটা বড় থাকবে তার বিপরীত কোণটা এই ত্রিভুজের 3 কোণের মধ্যে বড় হবে। এই বাহুটার বিপরীতে কোণ আছে এইটা, তার মানে এই ত্রিভুজের মধ্যে যে 3টা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই 3টার মধ্যে বড় হবে এইটা। কথাটা খেয়াল করেন, বড় বাহুর বিপরীতে যে কোণটা থাকবে সেটা বড় কোণ। আবার একইভাবে বড় কোণ, এই 3টা ত্রিভুজের মধ্যে এইটা, মানে সরি 3টা কোণের মধ্যে এইটা বড় কোণ। এই বড় কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হবে এই ত্রিভুজটার মধ্যে সবচেয়ে বড় বাহু। ভাই, একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা বড় হয় কারণ এটা হয় 90 ডিগ্রি, আর এই বাকি দুইটা মিলে হয় 90 ডিগ্রি। তার মানে আপনি বুঝতে পারছেন যে এই 3টা কোণের মধ্যে এটা বড় কোণ। বড় কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হবে এগুলোর মধ্যে বড়, আবার বড় বাহুর বিপরীতে যে কোণটা থাকবে সেটা হবে এই কোণগুলোর মধ্যে বড়। প্রশ্ন না বুঝলে প্রশ্ন করবেন, আমি একটু লিখেই দিই, যেটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তার মানে বড় কোণের বিপরীত বাহু বড়, আবার বড় বাহুর বিপরীত কোণ বড় কোণ। কথাটা এরকম হবে। এরপরে অনুসিদ্ধান্ত 5-এ আসি। বলছে কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও পরস্পর সমান সমান, আবার সমান সমান কোণের বিপরীত বাহুগুলোও সমান হয়। আমি চিত্র আঁকতে চাই। সাপোজ এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। তার মানে আপনি বুঝতে পারতেছেন এই দুইটা বাহু সমান। এখন বলছে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ এই বাহুর বিপরীতে কোণ আছে এইটা, এটা যদি 45 ডিগ্রি হয়, এই বাহুর বিপরীতে যে কোণটা আছে সেটাও 45 ডিগ্রি হবে। এই দুইটা বাহু সমান, এর বিপরীত কোণ যদি হচ্ছে 45 ডিগ্রি হয়, এর বিপরীত বাহুটা 45 ডিগ্রি হবে। তাহলে এটা গেল প্রথম কথা। এরপর বলে দিছে সমান সমান কোণ, এই ত্রিভুজের মধ্যে 3টা কোণ আছে, এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। ঠিক আছে, এখন তার মানে দুইটা কোণ অবশ্যই সমান। এখন আপনাকে বলছে এই সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হবে, মানে এই বাহু, এই কোণটার বিপরীতে একটা বাহু আছে এবি, এটা যদি 5 সেন্টিমিটার হয় তার মানে এই কোণের বিপরীত বাহুটা 5 সেন্টিমিটার হবে। তাহলে সমান কোণের বিপরীত বাহুগুলো সমান, আবার সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। বৃহত্তম আর বৃহত্তর একই বোঝায়। সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন। যেমন এই এবি বাহুটা অবশ্যই বিসি বাহুর সমান। এবি সমান যদি বিসি হয় তার মানে এ কোণ সমান ও সি কোণ হবে। এটা যদি 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হবে। সামনে যাবো কিনা একটু বলবেন। ত্রিভুজ কিন্তু সোজা আছে। সামনে যাব। আচ্ছা, কোনো কমেন্ট নাই, একটু রেসপন্স করবেন তাহলে আমার সুবিধা হবে।
এরপরে আমরা 6 নাম্বার প্রশ্নে অনুসিদ্ধান্তে আসি। এটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, প্রিলি প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসছে, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন সবাই। আমরা তো সবাই অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ আগের ক্লাসে শিখে আসছি, সেটা লাগবে এখন। বলছে ত্রিভুজের একটা বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমি একটা ত্রিভুজ আগে অঙ্কন করি। এটা মনে করেন একটা ত্রিভুজ। এখন আমি এর একটা বাহু বাড়াই দিলাম, তার মানে আমি সাপোজ এটা এ বি সি, আর এই বিসি বাহুটাকে সাপোজ ডি পর্যন্ত বাড়াইলাম। এখন এই বাহুটা বাড়ানোর কারণে একটা বাহিরে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এখন আপনাকে বলছে এই বহিস্থ কোণটা হবে এর বিপরীতে যে দুইটা অন্তস্থ কোণ আছে, এখানে একটা অন্তস্থ কোণ আছে, এখানে একটা অন্তস্থ কোণ আছে, মানে ভিতরের এই কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। সাপোজ এই কোণটা 140 ডিগ্রি, সাপোজ ধরে নিলাম। এই কোণটা যদি 140 ডিগ্রি হয়, তার মানে এই এ কোণ আর বি কোণের যোগফল 140 হবে। সাপোজ এটা 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে 90 আর 50 যোগ করলে কত হয়? 140 ডিগ্রি। এটা মারাত্মক গুরুত্বপূর্ণ, মারাত্মক। আমি বিষয়টা আবার বলি। এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা মনে করেন এ, এটা বি, এটা সি দ্বারা ডিফাইন করলাম। এই বিসি বাহুটাকে সাপোজ ডি পর্যন্ত আমি বাড়াইলাম, সাপোজ। তাহলে বাড়ানোর কারণে সাথে সাথে এখানে একটা কি বহিস্থ কোণ উৎপন্ন হলো। ধরলাম এটা 140 ডিগ্রি। এইটা যদি 140 হয়, এর কোণের বিপরীতে, এই কোণের বিপরীতে দুইটা অন্তস্থ কোণ আছে, এখানে একটা, এখানে একটা। এই কোণটা যদি 140 ডিগ্রি হয়, অবশ্যই এই এ কোণ আর বি কোণের যোগফলও 140ই হবে। এটা সাপোজ এটা 50 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটা সামনে প্রশ্ন আছে, লাগবে তখন। আপাতত একটু জানা রাখেন, আবার আলোচনা করব। অনুসিদ্ধান্ত 7-এ আসি। ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে বাড়াইলে বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ থেকে বড় হবে, মানে 180 থেকে বড় হবে। আমি একটা ত্রিভুজ তো আগে অঙ্কন করি। তো যে কোনো দুইটা বাহু বাড়াইতে বলছে। আমি এই বাহুটা বাড়াইলাম, এখানে একটা বহিস্থ কোণ। আমি এই বাহুটা বাড়াইলাম, এখানে একটা বহিস্থ কোণ। এখন বলছে এই দুইটা বহিস্থ কোণের সমষ্টি 180 থেকে বড় হবে। সাপোজ এইটা 100 ডিগ্রি, আর মনে করেন এইটা 120 ডিগ্রি ধরে নিলাম। দুইটা যোগ করেন, 220 ডিগ্রি। তার মানে ত্রিভুজের দুইটা বহিস্থ কোণ যোগ করলে সেই যোগফলটা সবসময় 180 থেকে বড় হবে। 220 180 থেকে সবসময় বড়। আমি আবারও বলি, আমি আবার দেখাই, প্রয়োজন যদি দুইবার দেখাবো। একটা ত্রিভুজ আপনি অঙ্কন করলেন, এর যে কোনো দুইটা বহিস্থ কোণ, সাপোজ এখানে একটা বহিস্থ কোণ আর সাপোজ এখানে একটা বহিস্থ কোণ, এই দুইটা বহিস্থ কোণ যোগ করলে সবসময় 180 থেকে বড় হবে। এবার আমরা 8 নাম্বারে আসি। যেমন আমি যদি তিনটা বহিস্থ কোণের কথা বলি, তখন কি হবে? বলছে কোনো ত্রিভুজের তিনটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি 4 সমকোণ, মানে 360 ডিগ্রি হবে। 4 সমকোণ মানে তো 360 ডিগ্রি। একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম। সাপোজ আমি এই বাহু বাড়াইলাম, এখানে একটা কোণ উৎপন্ন হবে। এই বাহু বাড়াইলাম, এখানে একটা কোণ উৎপন্ন হবে। এই বাহু বাড়াইলাম, এখানে একটা কোণ উৎপন্ন হবে। তিনটা কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দুইটা কোণের সমষ্টি 180 বড় হয়, আর তিনটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। সামনে যাবো কিনা একটু কমেন্টে জানান। এবার আসি অনুসিদ্ধান্ত 9, লাস্ট অনুসিদ্ধান্ত আজকের। 9টা শিখলাম কিন্তু। ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্মকোণ। তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে সূক্ষ্মকোণ কাকে বলে। আমরা জানি যে কোণের পরিমাণটা 90 এর ছোট, সেটাই সূক্ষ্মকোণ। আমি একটা ত্রিভুজ আগে অঙ্কন করি।
এটা একটা সমকোণী ত্রিভুজ, এর বড় বাহু এইটা, এটা বৃহত্তম বাহু এইটা। সাপোজ এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তার মানে এটা বড় বাহু। কারণ আপনাকে বলছে বড় বাহু সংলগ্ন, এই বৃহত্তম বাহু সংলগ্ন কথার অর্থ হলো এই বাহুটার সাথে কোন দুইটা কোণ লেগে আছে, এই কোণটা লেগে আছে আর এই কোণটা লেগে আছে। তো আপনাকে বলছে এই দুইটা কোণ সবসময় 90 এর ছোট হবে। সাপোজ এইটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, বা এইটা 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। মানে প্রত্যেকটা কোণ আলাদা আলাদাভাবে সূক্ষ্ম কোণ, মানে এটা 90 এর ছোট। কারণ এইটা কোণটা তো 90 ডিগ্রি হয়েই গেছে, তার মানে এই দুটো কোণের যোগফল কখনোই 90 এর বড় হওয়া সম্ভব না। মানে সোজা কথা, এই দুইটা কোণ 90 এর ছোট হবে। একটা ত্রিভুজের যে বড় বাহু থাকবে, সেই বড় বাহুর সাথে যে দুইটা কোণ লেগে থাকবে, সেই দুইটা কোণ 90 এর ছোট ছোট হবে। শেষ। এখন প্রশ্ন 5, এটা নিবন্ধন পরীক্ষায় 2বার আসছে, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 1বার আসছে, যে কোন ত্রিভুজের 3টা বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত। এই যে অনুসিদ্ধান্ত 8 হুবহু তুলে দেওয়া হয়েছে, সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি। এরপরে বলছে ত্রিভুজের যে কোনো দুইটা বহিস্থ কোণের সমষ্টি কত। এটা হচ্ছে 7 নাম্বার অনুসিদ্ধান্ত। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুইটা বহিস্থ কোণের সমষ্টি 180 থেকে বড়, মানে 2 সমকোণ থেকে বড়। এই যে এরপর 7 নাম্বার প্রশ্নে আসি, যে ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয় কি কোণ। এটা প্রাইমারি প্রশ্ন। আমরা জানি ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয় সূক্ষ্মকোণ। এই 9টা অনুসিদ্ধান্ত যদি কেউ ভালোভাবে পড়ে রাখে, কোনো ভুল হবে না, একদম সোজা। ত্রিভুজের প্রত্যেকটা কনসেপ্ট সোজা। সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন। সামনে যাবো। এই যে খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন চলে আসছে, আমাদের অনুসিদ্ধান্তটা লাগবে। দুইটা প্রশ্ন হচ্ছে অনুসিদ্ধান্ত 6-এর, অনুসিদ্ধান্ত 6-এর 6টা আবার একটু ভালো করে রিপিট করে আসি, যে বহিস্থ কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণ দ্বয় সমষ্টির সমান। বলছে ত্রিভুজ এবিসি কে বিসি, মানে এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। একটা কথা মনে রাখবেন, ত্রিভুজের চ্যাপ্টারের যে প্রশ্নে বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াবে, মানে কোনো বাহুকে যদি বাড়ায় দেয়, তখনই আপনি মনে মনে চিন্তা করবেন যে হ্যাঁ এটা এই অনুসিদ্ধান্তের প্রশ্ন। আবারও বলছি, একটা বাহুকে যদি বাড়ানো হয়, সেখানেই দেখবেন অন্তস্থ কোণ তৈরি হবে আর বহিস্থ কোণ তৈরি হবে। তার মানে এখানে অবশ্যই এই অনুসিদ্ধান্তটা চলে আসবে। খেয়াল করেন, এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াইলো, এ কোণের পরিমাণ দিয়েছে 60 ডিগ্রি, বি কোণের পরিমাণ 90 ডিগ্রি। আপনাকে এসিডি কোণ বের করতে বলছে। আমি একটু অঙ্কন করি। এটা সাপোজ এবিসি ত্রিভুজ, এ বি সি। এই বিসি বাহুটাকে আমি ডি পর্যন্ত বাড়ালাম, এটা ডি। এখানে অবশ্যই একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। আমাকে বলে দিছে এ কোণটা, তার মানে এই কোণটা 60 ডিগ্রি আর বি কোণটা 90 ডিগ্রি। আমাকে কিন্তু প্রশ্নে বলে দিছে, বের করতে বলছে এসিডি কোণ, এসিডি। আমি একটা অনুসিদ্ধান্ত শিখে আসছিলাম যে ত্রিভুজের বহিস্থ কোণটা হয় বিপরীত অন্তস্থ কোণ দ্বয় সমষ্টির সমান। তার মানে এই অন্তস্থ কোণ দুইটা যোগ করে দিলেই তো আমি পেয়ে যাব 150 ডিগ্রি। তার মানে এই কোণটা হবে 150 ডিগ্রি। শেষ। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলি, আপনি পড়ে আসছেন না যে অন্তস্থ কোণ দ্বয় সমষ্টির সমান হবে এই কোণটা, তার মানে এই দুইটা কোণ যোগ করলেই তো এটা বের হয়ে যায়। তাহলে এই ধরনের প্রশ্নে আপনাকে হয় এই কোণটা দিয়ে এই দুইটা কোণের যোগফল বের করতে বলবে, অথবা এই দুইটা কোণ দিয়ে এটা বের করতে বলবে। যেমন এইটা খেয়াল করেন, এটা নিবন্ধনে আসছিল, এটা হচ্ছে প্রাইমারিতে আসছিল। ত্রিভুজ এবিসি কে এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াইছে। কি পর্যন্ত বাড়াইছে? ডি পর্যন্ত। তো এই বাড়ানোর প্রশ্ন দেখলেই আপনি মনে মনে চিন্তা করবেন যে এটা অনুসিদ্ধান্ত 6। খেয়াল করেন, এটা মনে করেন একটা ত্রিভুজ, এটা আমি মনে করলাম এ, এটা বি, এটা সি। তো এই বিসি বাহুটাকে আমি ডি পর্যন্ত বাড়াইলাম। আমাকে বলে দিচ্ছে
এসিডি কোণ 105 ডিগ্রি, তার মানে এসিডি এই কোণটা 105 ডিগ্রি। এইবার আবার এই কোণটা দিয়ে দিছে, আমাকে বের করতে বলছে বিএসি এই কোণ, এই যে বিএসি আর এবিসি এই কোণ, এই দুইটা কোণের যোগফল। বিএসি এই কোণ আর এবিসি এই কোণের যোগফল। তো আমরা কি জানি যে অনুশীলন 6 বলা ছিল যে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান হবে এইটা, তার মানে এই দুইটা কোণের যোগফল অবশ্যই 105 ডিগ্রি হবে। এটাই আনসার, খুব সহজ। এই দুইটা কোণ যোগ করলে এইটা হবে, তার মানে প্রশ্নে এই দুইটা দেওয়া থাকলে এটা বের করতে বলবে, অথবা এইটা দেওয়া থাকলে এই দুইটা কোণের যোগফল বের করতে বলবে। তার মানে এই 105 ডিগ্রি যেহেতু বহিস্থ কোণের পরিমাণ, এটা হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, তার মানে এটা হবে 105 ডিগ্রি। সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন। আমরা মোটামুটি অনুশীলন তো শেষ করছি, এখন কিছু দুই একটা টপিক শেষ করে আমরা আজকের ক্লাস শেষ করব, আর পরবর্তী ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রফলের অঙ্কগুলা, কোণের অঙ্কগুলা, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এগুলো আলোচনা করব। কারো কোনো প্রশ্ন আছে? 8 নাম্বার আর 9 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে ক্লিয়ার হয়ে নেন আপনারা। এই দুইটা কোণ যোগ করলে এইটা পাওয়া যাবে, অথবা এইটা থাকলে এই দুইটা কোণের যোগফল পাওয়া যাবে। একজনে বোঝেন নাই? অনুশীলন 6 তো কয়েকবার বললাম। একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আপনাদের আবার দেখাই। এইটা যদি একটা ত্রিভুজ হয়, এর এই বিসি বাহুটাকে আমি যদি ডি পর্যন্ত বাড়াই, এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে, ঠিক আছে? বহিস্থ কোণ উৎপন্ন হবে। এখন এগুলা, এই বহিস্থ কোণ কাকে বলে, কিভাবে উৎপন্ন, এগুলা গত ক্লাসে বলা হয়েছে। তো বলে দিছে যে বহিস্থ কোণটা হবে এর বিপরীতে, এর বিপরীতে দুইটা অন্তস্থ কোণ আছে, এখানে একটা অন্তস্থ কোণ, মানে ভিতরে দুইটা কোণ আছে। এই বহিস্থ কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, তার মানে এই দুইটা কোণ যোগ করলে এই কোণটা পাওয়া যাবে। যেমন আপনাকে এই প্রশ্নে এই দুইটা কোণ দেওয়া ছিল, এই দুইটা কোণ যোগ করলে আপনি এই কোণটা পাবেন। আর এই প্রশ্নে করছে কি, এবার আবার এই বহিস্থ কোণটা দিয়ে দিয়েছে, এই দুইটা কোণের যোগফল বের করতে বলছে, তার মানে এইটাই তো হবে এই দুইটা কোণের যোগফল। একদম সোজা। একদম লিখছেন সি কোণের সাথে 90 ডিগ্রি যোগ করা যাবে না, না সি কোণের সাথে আপনি এই এই সোজা অনুসিদ্ধান্তটা ফলো করবেন, আর কিছু ফলো করা দরকার নেই আপনার। যে ভাই এই ভিতরে দুইটা কোণ যোগ করলে এই কোণটা পাওয়া যায়, অথবা এই কোণটা জানা থাকলে এই দুইটা কোণের যোগফল পাওয়া যায়। কোন লাইনটা বোঝেন না একটু স্পেসিফিক বলে দেন। না সি এই কোণের কথা বলছেন, এটা তো বিপরীত কোণ না, এর বিপরীতে। এই কোণের কথা বলে নাই, এটা আপনার চিন্তা করা দরকার নাই। সি কোণ আপনি তো ডিফাইন করছেন এইটা, এটা সি কোণ, আর এটা এ সি ডি কোণ পুরোটা যদি আমি চিন্তা করি। আর এটা বলেন এর বিপরীতে, এর বিপরীতে দুইটা কোণ আছে। এখন আমরা শিখব ত্রিভুজের সর্বসমতা। এখান থেকে প্রশ্ন আসে না বললেই চলে, তারপরও শিখে রাখেন। ত্রিভুজের সর্বসমতা এই কথাটা দ্বারা কি বোঝায়? আমি যদি দুইটা ত্রিভুজ নেই, সর্বসমতা দুইটা ত্রিভুজের মধ্যে হয়, তাহলে এর সর্বসমতা বলতে বোঝাবে যে ত্রিভুজ দুইটার আকার, আকৃতি, ক্ষেত্রফল এগুলো সমান হওয়া। তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এই 4টা অপশন দ্বারা বোঝাবে, এই 4টা শর্ত যদি মেনে চলে তাহলে সেই ত্রিভুজগুলো কি হবে? সর্বসম হবে। মানে দুইটা ত্রিভুজের মধ্যে যদি এই নিয়মগুলা এরা মেনে চলে তাহলে সর্বসম হবে। এখানে আমার মাথা ব্যথা না, এখান থেকে প্রশ্ন তেমন আসে না। আমার মাথা ব্যথা হইল কখন সর্বসম হবে না। মানে দুইটা ত্রিভুজ তখনই সর্বসম হবে যখন 3টা বাহু সমান হবে, এদের 2 বাহু একটা কোণ সমান হবে, 2টা কোণ একটা বাহু সমান হবে, এগুলা। আমার কথা হইল কখন এরা সর্বসম হবে না, এটা খেয়াল করেন। যখন তাদের ক্ষেত্রফল সমান কিন্তু আকৃতি ভিন্ন। একটু আমরা চিত্র আঁকি। এটা ত্রিভুজ আঁকলাম, এটা আটা ত্রিভুজ আঁকলাম। তো সাপোজ মনে করলাম এর ক্ষেত্রফল 15 বর্গ সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 15 বর্গ সেন্টিমিটার। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, কিন্তু দেখতে কি একই রকম না। এদের ক্ষেত্রফল সমান কিন্তু আকৃতি ভিন্ন, সর্বসম হবে না। গুরুত্বপূর্ণ কিন্তু, মানে এর ক্ষেত্রফল 15, এর ক্ষেত্রফল 15,
ক্ষেত্রফল সমান কিন্তু দেখতে ভিন্ন, এটা একরকম এটা একরকম হবে না। আবার দুটি ত্রিভুজের আকৃতি যদি একই রকম হয় কিন্তু ক্ষেত্রফল সমান না, তখনও হবে না। যেমন এই দুইটা ত্রিভুজের আকৃতি একই রকম, মানে দেখতে একই রকম। সাপোজ এইটা 13 বর্গ সেন্টিমিটার, এটা 15 বর্গ সেন্টিমিটার, আকৃতি একই কিন্তু ক্ষেত্রফল ভিন্ন, তার মানে এখানেও সর্বসম হবে না। শেষ। এই 3 নাম্বারটা হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ। মানে এমন একটা শর্ত আছে যেখানে বলছে যে একটা ত্রিভুজের 3টা কোণ অপর ত্রিভুজের 3টা কোণের সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। মানে একটা ত্রিভুজের এই ত্রিভুজের 3টা কোণ এই ত্রিভুজের 3টা কোণের সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটা সর্বসম হতেও পারে নাও হতে পারে। তার মানে যখন এরকম শর্ত দিয়ে যাবে যে হতেও পারে না হতে পারে, তার মানে কি শর্তটা কি? কোণের ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে একটা ত্রিভুজের কি সমান হওয়া সত্ত্বেও সর্বসম হইতেও পারে নাও হইতে পারে, কোণ। অ্যান্সারটা হবে কোণ। মানে এটা সর্বসম হবে কি হবে না এটার মধ্যে একটা পসিবিলিটি আছে 50-50, যে হতেও পারে নাও হতে পারে। আর এগুলা এরকম হইলে হবে না বা হবে এরকম, কিন্তু এটা হতেও পারে নাও হতে পারে। এটা শিখে রাখবেন, এগুলো নোট করবেন। সামনে যাবো কিনা একটু বলেন। আমাদের লাস্ট একটা টপিক আছে ত্রিভুজের কেন্দ্র, এটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকটা শিখলে আমাদের মোটামুটি আজকে শেষ। এরপরে আমরা ত্রিভুজের বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব, বাহুর উপর কত ভাগে, কোণের উপর কত ভাগে, এগুলা। ত্রিভুজের কেন্দ্র, সেন্টার, 3টা বিষয় শিখতে হবে: অন্তকেন্দ্র, পরিকেন্দ্র আর ভরকেন্দ্র। মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিরেক্ট বলবে যে ত্রিভুজের অন্তকেন্দ্র কাকে বলে, এই সংজ্ঞাটা দিয়ে বলবে এটা কিসের সংজ্ঞা। যেমন ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় ত্রিভুজের অভ্যন্তরে যে বিন্দুতে মিলিত তাকে কি বলে, এরকম প্রশ্ন আসতে পারে। খেয়াল করেন, প্রথমে আমরা শিখব অন্তকেন্দ্র। ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডিত বাহুত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে অন্তকেন্দ্র বলে। আমি একটা ত্রিভুজ আগে অঙ্কন করতে চাই। ত্রিভুজের অবশ্যই 3টা কোণ আছে। আমি যদি এটা এ কোণ এবিসি দ্বারা ডিফাইন করি, তার মানে এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে। এখন এই কোণের সমদ্বিখণ্ডক মানে কি? কোণটাকে 2টা ভাগ করবে একটা রেখা, বাহু। এই কোণটাকে 2টা ভাগ করবে, বাহু। এই কোণটাকে 2টা ভাগ করবে। চিত্রটা একটু আঁকা এরকম হয়েছে, সাপোজ এদিক থেকে গেল এই। তাহলে এই 3টা বাহু একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই মিলিত বিন্দুটাই কি? অন্তকেন্দ্র। আমি আবার বলি, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। কোণের সমদ্বিখণ্ডক মানে কোণটাকে 2টা ভাগে ভাগ করবে। এই কোণটাকে 2টা ভাগে ভাগ করলে একটা বাহু, এই কোণটাকে 2টা ভাগে ভাগ করলে একটা বাহু, এই কোণটাকে 2টা ভাগে ভাগ করলে একটা বাহু। তাহলে এই সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে মিলিত হয়, এই 3টা কোন বিন্দুতে ছেদ করছে বা কোন বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে, তার মানে এই বিন্দুটা হবে অন্তকেন্দ্র। ঠিক আছে, অন্তকেন্দ্র শেষ। এখন পরিকেন্দ্রতে আসি, চিত্রটা বুঝলে হবে। ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় ত্রিভুজের অভ্যন্তরে মানে ভেতরে যে বিন্দুতে মিলিত হয়। আমি একটা ত্রিভুজ আগে আঁকি, তার মানে অবশ্যই এই ত্রিভুজের 3টা বাহু। তাহলে এই 3টা বাহুর উপর লম্ব আঁকতে বসে 3টা। আপনি এর উপর একটা লম্ব অঙ্কন করলেন, এর উপর একটা লম্ব অঙ্কন করলেন, এর উপর একটা লম্ব অঙ্কন করলেন। এই 3টা লম্ব একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই মিলিত বিন্দুটা কি? পরিকেন্দ্র। আবার বলি, একটা ত্রিভুজ আপনি অঙ্কন করছেন, আপনি এই বাহুর উপর একটা লম্ব অঙ্কন করেন, এই বাহুর উপর একটা লম্ব অঙ্কন করেন, এই বাহুর উপর একটা লম্ব অঙ্কন করেন। লম্ব 3টা যে বিন্দুতে মিলিত হয়েছে এটা পরিকেন্দ্র। এরপর আসি ভরকেন্দ্র। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা ত্রয় যে বিন্দুতে মিলিত হয়। এ বি সি, এই ত্রিভুজের 3টা শীর্ষ
সি, এখানে তিনটা শীর্ষবিন্দু, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা। এই এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা? বিসি। এর মধ্যবিন্দু সাপোজ এইটা, এটা সংযোগ করেন। এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু এসি, এর মধ্যবিন্দু সাপোজ আপনার এখানে, সংযোগ করেন। এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু এইটা, মধ্যবিন্দু মনে করেন এইটা, তাহলে সংযোগ করেন। তাহলে এই তিনটা মধ্যবিন্দুর যে সরলরেখা ছিল এটা যে বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে, এটা হলো কি? বরকেন্দ্র। আমি আবার বোঝাই, খেয়াল করেন সবাই। আপনি একটা ত্রিভুজ অঙ্কন করছেন, সাপোজ এ বি সি, এটা শীর্ষবিন্দু, এটাও শীর্ষবিন্দু, এটাও শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে এর বিপরীত, শীর্ষবিন্দুর বিপরীতে যে বাহু থাকবে তার মধ্যবিন্দু, মনে করেন এখানে, এই দুটো যোগ করেন। এই শীর্ষবিন্দুর বিপরীতে আছে এই বাহু, এর মধ্যবিন্দু যোগ করেন। এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু এইটা, এর মধ্যবিন্দু সাপোজ এইটা, তাহলে এই মধ্যবিন্দু আর শীর্ষবিন্দু যোগ করেন। তাহলে এই তিনটা আপনার মধ্যবিন্দুর যে সংযোগ সরল রেখা, এরা একটা বিন্দুতে মিলিত হয়েছে না, এটা বরকেন্দ্র। তো এখন প্রশ্ন হচ্ছে এগুলো কিভাবে মনে রাখবো? ভাই, যেখানে কোণকে দুইটা ভাগ করবে, সেই কোণ দেখলেই, কোণের সমদ্বিখণ্ডক মানে অন্তকেন্দ্র, কোণ কথাটা থাকলে অন্তকেন্দ্র, আর লম্ব থাকলে পরিকেন্দ্র, আর মধ্যবিন্দু থাকলে বরকেন্দ্র। আর কিছু লাগে? এই তিনটা ওয়ার্ড দিয়ে মনে রাখবেন। কোণ থাকলে অন্তকেন্দ্র, লম্ব থাকলে পরিকেন্দ্র, মধ্যবিন্দু থাকলে মানে মধ্যবিন্দু সরলরেখা বললে, বা এটা দিয়ে মনে রাখতে পারেন শীর্ষবিন্দু। কোণ দিয়ে অন্তকেন্দ্র, লম্ব দিয়ে পরিকেন্দ্র, আর শীর্ষবিন্দু দিয়ে বরকেন্দ্র। আর কিছু লাগবে না। তাহলে আজকে ছিল এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ত্রিভুজ পর্ব 1 নিয়ে আলোচনা করবো, সেটা সরি 2 নিয়ে, এটা সামনের ক্লাসে, মানে আগামীকাল ইনশাল্লাহ 9:30-এ। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সবগুলো একই জায়গায় মিলিত হবে, কিন্তু কথার তো চেঞ্জ আছে, যে কোণকে ভাগ করবে, পরিকেন্দ্র হচ্ছে লম্ব হবে, আর এখানে হচ্ছে মধ্যবিন্দু সংযোগ রেখা। মিলিত এক জায়গায় হইতে পারে, স্বাভাবিক। এখন এই চিত্র দেখতে কিন্তু এই চিত্রের মতো না, এই চিত্র দেখতে কিন্তু এই চিত্রের মতো না। ঠিক আছে, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।